মা, ও হচ্ছে সাথী, তোমার বৌমা, ওখানে বিয়ে করেছে। মাশাআল্লাহ ভাইয়া, ভাবি যে কি সুন্দর, আমার তো প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। এই চুপ কর, শুধু বউ সুন্দর হলেই হবে? আচ্ছা বলতো খোকা, ওর বাবা কি করে, কোন দেশে থাকে, কিসের বিজনেস করে? না মা, ওর বাবা বেঁচে নেই। তাহলে মা? মা নিশ্চয়ই অনেক বড় বিজনেসম্যান। না না মা, ওর মাও বেঁচে নেই। কি বলছিস? বাবা নেই, মা নেই, তাহলে ভাই? ভাই নিশ্চয়ই খুব কোটিপতি, তাই না? অনেক বড় লোক। কি ব্যাপার ভাইয়া, তুমি এমন চুপ করে আছো কেন? আরে ম্যাই, তুমি চুপ করে আছো কেন? তুমি তো বলতে পারো নাকি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তোমার ভাই, তোমার বাবা মা, ডিটেইলস আমাদেরকে বলো, কে কি করে বলো। এই খবরদার, আমার ছেলের দিকে তাকাবে না। আমি যা প্রশ্ন করছি তার উত্তর দাও। তোমার ভাই কিসের বিজনেস করে, কোন দেশে করে? আসলে ওকে কোনো কিছু বলে লাভ নেই। তাছাড়া ওর যে ভাই আছে, ও আর কি মানুষের বাড়িতে ওই কামলা দিয়ে ওকে মানুষ করেছে, এই আর কি। কি রে, আমার বান্ধবীর মেয়েকে না তোর বিয়ে করার কথা ছিল? মা তো ঠিকই বলেছে ভাইয়া, কিন্তু তুমি এটা কি করলে? এই মেয়ের রূপ দেখে তুমি সবকিছু ভুলে গেছো। তুমি ভুল করলে ভাইয়া, এটা তুমি একদমই ভুল করলে। আরে মায়ের বান্ধবীর মেয়েকে কেন বিয়ে করিনি সেটা পরে শুনিস, পরে কোনো এক সময় বলবো, কিন্তু ওকে কেন বিয়ে করেছি সেটা আগে শুন। চল, ওকে আমি শুধুমাত্র 10 টাকা কাবিন দিয়ে বিয়ে করেছি। বলতে পারিস তোদের জন্য একটা চাকরানি নিয়ে এসেছি। এখনকার সময়ে চাকর বাকর পাওয়া অনেক মুশকিলের একটা ব্যাপার। আর তাছাড়া এই বাড়িতে একদিন পর একদিন এক একটা চাকর চলেই যায়। তাই এবার আমি আর কোনো ভুল করিনি, একবার রেজিস্ট্রি করে তোদের জন্য চাকর নিয়ে এসেছি। বলতে পারিস ওই বাড়ির চাকর। এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও সালাম করো। থাক, আমাকে সালাম করতে হবে না। যাও, এই ঘুমটা টুমটা খুলে রান্না করে ঢুকে পড়ো, কাজ শুরু করো। হ্যাঁ, তুমি এক্ষুনি বাড়ির সব কাজ শুরু করো। আর বোন শোন, আমি তোকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। এই যে আমাদের বাড়ির যে নতুন চাকর, তাকে তো রেজিস্ট্রি করে এনেছি, তাই না? আর তাছাড়া আমার তো একটা ফ্রেন্ড সার্কেল আছে, মানে আমার বন্ধু বান্ধব, তাদেরকে তো সব কিছু বলতে হবে যে আমি রেজিস্ট্রি করে এই বাড়িতে একটা চাকর নিয়ে এসেছি, একটা পার্টি হবে, বুঝতে পেরেছিস? আর শোন, তোকে যে দায়িত্ব দিয়েছি তা কিন্তু খুব ভালো মতো পালন করবি। আর একটা জিনিস খেয়াল করবি, যাতে কোনোভাবে আমার পাশে ঘেঁচতে না পারে, কোনো সুযোগই না পায়, ঠিক আছে? আমরা চললাম। এই মেয়ে, চলো, তুমি আমার সঙ্গে চলো। কি ব্যাপার, এরকম দাঁড়িয়ে আছো কেন? ভাইয়া কি বলে গেলে শুনতে পাওনি? চলো, এই ড্রেস চেঞ্জ করে এখন রান্না করবে। আসো। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। রাবিশ। ভাইয়া দেখো, এই ড্রেসটা সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। হাই, চোখে দেখতে পারিস না? ঠিক মতো কাজকর্ম করতে পারিস না? ঝাড়ুটা পায়ের মতো লাগিয়েছিস। সরি। এই কিসের সরি? তোর বাপ মা তোকে ঠিক মতো কাজ শিখিয়ে বাড়িতে পাঠায়নি? যা বলেছিস, কাজ শিখিয়ে তারপর পাঠাবি। আরে ফকিরদের কোনো কাজ থাকে নাকি শিখবে? একদম ঠিক কথাই বলেছো। এসব ফকিনীর বাচ্চারা কিভাবে বড় লোকের ছেলেকে পটিয়ে বিয়ে করতে হয় সেটা ঠিক মতো জানে। এখানে এসে ভালো মন্দ খাওয়ান পাবে না, সেটার জন্যই তো করেছো। না আসলে আমার তো মা নেই, তাই আমি আমার মায়ের কাছ থেকে কোনো কাজ শিখতে পারিনি। তো আমি তো এখানে এসে আমার মাকে পেয়েছি, মানে আমার শাশুড়ি তো আমার মা। মা, আপনি আমাকে সব কাজ শিখিয়ে দিবেন, তাহলে আমি সব কাজ করতে পারবো। নেকা, মানে বাপ নেই, আমি তাকে কাজ শিখিয়ে দেবো? আমি তোর জন্য টিচারই নেব, টিচার হব? আসছে। এই ভাইয়া, তুমি এই মেয়েটাকে কি দেখে বিয়ে করেছো বলো তো? আরে যাই না, সব ছোট লোক ফকিনীর বাচ্চা কই থেকে আসে। কি ব্যাপার, তুই ঘর ঝাড় দিচ্ছিস আর তোমার সামনে ওনারা আমার বোনকে আজে বাজে কথা বলছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? এই যে মিস্টার, কি আপনি কোনো পারমিশন ছাড়া একটা ভদ্র বাড়িতে ঢুকে কোন চিৎকার চেঁচামেচি করছেন? ভাইয়া কে এই লোকটা, কে বলো তো? হ্যাঁ খোকা, কে এই লোক? হুটহাট করে আমাদের বাড়িতে ঢুকে গেল, আবার এই মেয়েটার সাথে কথা বলতেছে। আরে ওকে চিনতে পারছিস না? উনি হচ্ছেন ওর বড় ভাই। আসলে বিয়ের সময় তো তোরা নানান কাজে ব্যস্ত ছিলি, তাই তো আমার বিয়েটাও অ্যাটেন্ড করতে পারিস না। কিভাবে চিনবি কে কি? ও মাই গড, বড় ভাই? হ্যাঁ মা, উনি হলেন আমার ভাই। আর ভাইয়া, উনি আমার শাশুড়ি আর উনি আমার ননদ। এই থামাও, আমাদের সাথে তোমার ভাইয়ের পরিচয় করিয়ে দিতে হবে না, পরিচয় করিয়ে দিতে হয় সমানে সমানে।
তোমার ভাই তো একটা ফকির ভিখারি, তার সামনে আমাদের পরিচয় করিয়ে কেন দিচ্ছ? এক্সকিউজ মি, আপনি কেন এসেছেন আমাদের বাসায়? থামুন। আমি কেন এসেছি এখানে? একটা রিচুয়ালস আছে, একটা নিয়ম আছে। আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে বোনের বিয়ের পরদিন বোনকে দেখতে বাড়ির লোকজন যায়, মুরব্বীরা যায়। আমার বোনের তো আমি বলতে আর কেউ নেই, তাই আমার বোনটাকে আমি চোখের দেখা একবার দেখতে এসেছিলাম। আর এখানে দেখতে এসে আমি কি দেখলাম? কি দেখলাম আমি? বোনের বিয়ের পরের দিন ভাইকে বোনকে দেখতে আসতে হয়? ভালো কথা। তো বোনের জন্য কি নিয়ে আসা হলো? দেখি দেখি। খালি হাত? হ্যাঁ, খালি হাতে এসেছি। আপনার ছেলে কিন্তু খুব ভালো করে জানে আমার অ্যাবিলিটি জেনেই কিন্তু আমার বোনকে বিয়ে করেছে। আমি তো ভেবেছিলাম এত বড় ঘরের মানুষ, এত ভালো বংশের মানুষ হয়তো আমার বোনটাকে সুখে রাখবে, শান্তিতে রাখবে, কিন্তু আমি এখানে এসে কি দেখছি? আর কি বললেন? জিনিসপত্র নিয়ে আসবো? আমি চাইলে হয়তো ঋণ করে টাকা ধার করে বোনের বাড়িতে জিনিসপত্র নিয়ে আসতে পারতাম, নিজের সম্মান ধরে রাখতে পারতাম, কিন্তু আমি কেন করিনি জানেন? কারণ আমি আমার অ্যাবিলিটিটা দেখিয়েছি। আর ঋণ করা আমার পছন্দ নয়। আর আমি যদি জানতাম আমার বোনের সাথে আপনারা এমনটা করবেন না, আমার বোনকে আমি কখনো এখানে বিয়েই দিতাম না। ভাইয়া, এসব কি শুরু করলে? প্লিজ একটু চুপ করো। এই, লেকচার কম দেও। বোনকে দেখতে এসেছো, বোনকে দেখা শেষ হলে মানে মানে কেটে পড়ো। এটি শুনেন, বোনকে দেখার ইচ্ছা হলে না আপনাদের বাড়িতে নিয়ে মাসের পর মাস থেকে তারপর আপনার বোনকে দেখবেন। হুটহাট আপনার বোনকে মনে পড়লো আর আপনি আমাদের বাড়িতে চলে আসবেন, এটা কিন্তু হবে না। আর এই যে শুনেন, আমার আদরের ভালোবাসার ভাবি, আপনার ভাইকে কিন্তু আবার না খাইয়ে বিদায় করেন। আমাদের বাড়ি একটা নিয়ম আছে, আমাদের বাড়িতে যদি ফকিরও আসে না, তাকেও আমরা ভিক্ষা না দিয়ে পাঠাই। আপনার ভাইকে ঠিক মতো খাইয়ে দাইয়ে তারপরে এই বাসা থেকে বের করে দেবেন। এই শোনো, তোমার ভাইকে কিন্তু আবার খাবার টেবিলে যে প্লেটগুলো রাখা আছে ওগুলো দেবা না, কারণ ওগুলো তো আমরা খাই। কাজের লোক, ফকির মিসকিন যে প্লেটে খায় ওই প্লেটে তোমার ভাইকে খেতে দিবা, বুঝছো? আমি আপনাদের বাড়িতে খাবার জন্য আসিনি। আমি এসেছিলাম আমার বোনটাকে চোখের দেখা একটু দেখতে। আমি আজকে বুঝতে পারছি আমি আমার বোনকে নিজের হাতে আগুনের গোলার মধ্যে নিক্ষেপ করেছি। এই দেশের ঘরে ঘরে এই ধরনের অন্যায় অত্যাচার হয়। কই, আমার বোনটা তো মূর্খ নয়, অশিক্ষিত নয়, ও তো অনেক লেখাপড়া করেছে। আর তুই কিনা মেরুদণ্ডহীনের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা শুনছিস। তুই প্রতিবাদ করতে পারলি না? একটিবার মনে হলো না তোর প্রতিবাদ করা উচিত? ভাইয়া, এটা আমার সংসার, আমি এই সংসারের বউ, তাই আমি আমার সংসারের কাজ করছি। তুই তোর সংসারের কাজ করছিস না? এত ধনী মানুষ তারা কই, তারা বাড়িতে একটা চাকর রাখতে পারতো। তুই যদি মনের আনন্দে কাজগুলো করতি না, তাহলে আমি খুশি হতাম। তোকে কাজ করতে হচ্ছে বাধ্য হয়ে। তোর মতো শিক্ষিত একটা মেয়ে যে কিনা কিছুদিন পর তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা দিবে, সে এসব কাজ করছে। তুই এসব কাজ করছিস, তার চেয়ে তো ভালো ছিল তুই আমার সাথে, ঠিক আছে তুই এখন আমার সাথে চল, লাগবে না এই সংসার আমি রাখবো না, চল তুই আমার সাথে চল। ভাইয়া, আমার বিয়ে হয়ে গেছে, এখন আমি কোথায় যাব? বিয়ের পরে তো একটা মেয়ের ঠিকানা তার শ্বশুর বাড়িতেই হবে। আমি মেনে নিচ্ছি আমার এই অশান্তি, এটা আমার কপালে ছিল। ঠিক আছে, তুই যদি তোর কপালে থাকে তাহলে আমি কখনোই আর তোর এই বাড়িতে আসবো না। আমি সারা জীবন তোর জন্য অপেক্ষা করবো যে ভাইয়ের সাথে বোন দেখা করতে এসেছে। তোর যদি কখনো মনে হয় এই ভাইটাকে দেখতে যাওয়া উচিত, আমার কথা যদি কখনো মনে পড়ে, তখন আমার বাড়িতে যাবি। আমার বাড়ির দরজা তোর জন্য সবসময় খোলা। তবে একটা কথা মনে রাখবি, জীবনে তোকে অনেক বড় হতে হবে। আমি যাচ্ছি। এক মিনিট, আমি আসছি। ভাইয়া, আসতে হবে না, ভাইয়ের সাথে চলে যেও। ভাইয়া, তুমি থার্ড ক্লাস মেয়েটাকে কি দেখে বাড়ির বউ বানিয়ে নিয়ে আসছো বলো তো একটু? আরে ধুর, তোরাও পড়ে আছিস বউ। আমি তোকে এই বাড়িতে নিয়ে এসেছি ঘরে কাজ বাজগুলো করবে, ঘর ঝাড়ু দিবে, রান্না বান্না করবে, তোদের খেদমত করবে, মায়ের সেবা করবে, এই জন্য আমি কি ওকে বউ হিসেবে গ্রহণ করেছিলাম? ঠিক বলছিস। আরে বউ হিসেবে যদি গ্রহণই করতো তাহলে অনেক টাকা কাবিন দিত, তাই না? সেটাই। ভাইয়া, তুই বেরিয়ে এসেছিস বলে বুঝতে পারছিস? তুই রুমে গেলে তোমার উপর আরো অত্যাচার করবে। তুই কেন এসেছিস? ভাইয়া, আমার কথা বাদ দাও। তুমি এত দূর থেকে এত কষ্ট করে এসেছো, কিছু একটু খেয়ে যাও।
আমি খাবো এই বাড়িতে? ওরা আমাকে কিভাবে অপমান করে দেখবি না? আমার কিছু খেতে হবে। ওদের অপমানে আমার পেট ভরে গেছে। তুই ভিতরে যা, আমি তোর কাছে হাত জোর করছি, ভিতরে যা। এখানে যদি তুই থাকিস না, আমি তোর কেমন করে ফেলবো। আমি আসছি। ভাইয়া, আমার একটা কথা ছিল। কি কথা বল? আসলে আমি আসার সময় তো বইগুলো নিয়ে আসতে পারিনি। আমার পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে। তুমি যদি আমার বইগুলো পাঠিয়ে দিতে, আমি এখানে বসে পড়ে নিতাম। অনেক শখ করে তোকে বলেছিলাম। আমি কি করতে পারিনি? বাবা মা মারা গেলেন, তোকে মানুষ করতে গিয়ে আমি নিজের দিকে খেয়াল রাখিনি। আমি সবসময় চেয়েছিলাম আমার বোনটার একটা ভালো জায়গায় বিয়ে হোক, ভালোভাবে শিক্ষিত হোক, ভালো জায়গায় একটা চাকরি করুক। কিন্তু জানিস, তুমি যে আমার এত বড় বাড়ি দেখে, এত সম্ভ্রান্ত দেখে, বংশ পরিচয় দেখে মাত্র 10 টাকা কাবিন আমি তোকে দিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম এদের মতো ভালো ফ্যামিলি কারো হয় না, ছেলে একা দিয়ে 10 টাকা কাবিন তোকে বিয়ে করে নিয়ে এসছে। কিন্তু এখন বুঝতে পারছি এই ছেলে তোকে বাড়ির চাকর করার জন্য এই বাড়ি থেকে এনেছে। আর এখানে কিনা তুই করতে চাচ্ছিস? আমার কি মনে হচ্ছে জানিস, আমি নিজে গলা টিপে তোর পড়ালেখার স্বাদ আমি মিটিয়ে দিয়েছি, তোর বড় অফিসার হওয়ার স্বাদ আমি মিটিয়ে দিয়েছি। দরকার নেই বোন, পড়ার দরকার নেই। ভাইয়া, নিজেকে এইভাবে দোষারোপ করবা না। তুমি এখানে দোষটা কোথায় করেছো? তুমি তো শুধু এটাই চেয়েছো তোমার বোনের অনেক বড় একটা বাড়িতে বিয়ে হবে, তোমার বোন সুখী হবে। প্লিজ ভাইয়া, এইভাবে নিজেকে কষ্ট দিও না, নিজেকে দোষারোপ করো না। তুমি দেখবে একদিন আমি ঠিকই সুখী হব। সেটাই চাই, আমি চাই আমার বোন সুখী করে। কিন্তু সুখে থাকতে হলে যারা তোকে সুখে রাখবে তারাই তো ভালো মানুষ নয়। আচ্ছা, তুই যে বই চাচ্ছিস ওরা তোকে পড়তে দিবে? পড়তে না দিলেও সমস্যা নাই ভাইয়া, আমি কাজের ফাঁকে লুকিয়ে লুকিয়ে বই পড়বো। আমার বই পড়তেই হবে। আমার অনেক বড় হতে হবে ভাইয়া। অনেক বড় হতে হবে, তোকে অনেক বড় হতে হবে। যে স্বপ্নটা এক ভাই তার বোনকে নিয়ে দেখেছিল না, সেই স্বপ্নটাকে পূরণ করতে হবে। আমি খুব জলদি তোকে বইগুলো পাঠিয়ে দিব। বোন, তোর কাছে আমার একটা অনুরোধ, আর যাই হোক তুই খুব বড় একজন অফিসার হোস, যাতে করে তোর দিকে তাকাতে হলেও এভাবে গলা উঁচু করে তাকাতে হয়। আমি আসি, তুই ভালো থাকিস। হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক বলেছো। আমার বড় হতে হবে, আমার অনেক বড় হতে হবে। আমার ভাইয়ের স্বপ্ন আমার পূরণ করতে হবে। আমার ভাই যে স্বপ্ন নিয়ে আমাকে লেখাপড়া করা শিখিয়েছে, আমার ওই স্বপ্ন পূরণ করতে হবে। আমি একদিন অনেক বড় হব ভাইয়া, আমি একদিন অনেক বড় হব, আমার নিজের পায়ে দাঁড়াবো। এই বাসার প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে গর্ব করবে। তারাই আমাকে সবার সাথে পরিচয় করাই দেবে। তারাই সবাইকে বলবে যে আমার বাড়ির বউ। যতই কষ্ট হোক ভাইয়া, আমি তোমার স্বপ্ন পূরণ করেই ছাড়বো। আমার অনেক বড় হতে হবে ভাইয়া, অনেক বড় হতে হবে। হ্যাঁ বাবু, আমি তো তোমাকে অনেক মিস করতেছি, তুমি জানো। বিশ্বাস করো, এই বাড়িটার মধ্যে যখনই আসি না, খালি তোমার কথাই মনে পড়ে। আর ধুর, তুমি আছো তোমার ওই বউ নিয়ে। ওটা কি বিয়ে করছি নাকি? এই তুই আমার রুমে আবার কেন আসছিস? আরে কি আশ্চর্য, তুই আমার পাশে বসতেছিস কেন? বলো। আমি চলে যাব। আমি এখানে থাকার জন্য আসিনি, শুধু একটা জরুরি কথা বলার জন্য আসছি। বল। আসলে আমার তো সামনে বিসিএস ক্যাডারের পরীক্ষা, তাই আমার ভার্সিটিতে ফিস দিতে হবে। যদি আপনি আমাকে 12,000 টাকা দিতেন। কি 12,000 টাকা দিব তোকে আমি বিসিএস ক্যাডার পরীক্ষা দেওয়ার জন্য? এই তোর কি মাথা ঠিক আছে? তোর মাথা ঠিক আছে?
তুই নিশ্চয়ই টাকা পয়সা চুরি করে তোর ভাইকে দিবি, তাই না? এই সব প্ল্যান এখানে করতেছিস। আর তোর ভাই কি টাকার গাছ লাগাই গেছে এখানে, না তোর মরা বাপ আর মা সেখানে টাকার গাছ লাগাইছে? কোনটা যে বললি আর ঝুরঝুর করে দিলাম টাকা? খবরদার, আপনার যা খুশি আপনি আমাকে বলেন, কিন্তু আমার মরা মা বাবা নিয়ে কোনো কথা বলবেন না। আর তাছাড়া আমি তো আপনার বিয়ে করা বউ। আমি যদি আপনার কাছে কোনো একটা ব্যাপারে কিছু টাকা চাই তাহলে আপনি? তুই আমার বিয়ে করা বউ না, তুই আমার রেজিস্ট্রি করা এই বাড়ির চাকরানি, ঠিক আছে? তোকে চাকরানি হিসাবে এখানে নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার কথাই মেনে নিলাম যে আমি এই বাড়ির চাকরানি। কিন্তু একজন চাকরানি রাখতে হলে না তাকে বেতন দিতে হবে। তাহলে না হয় বেতন হিসাবে আমাকে 12,000 টাকা দিন। আরে বাপরে, ফকিন্নির বাচ্চা, তোকে বেতন হিসেবে 12,000 টাকা দিব আমি, তাই না? তোকে তো খাওয়া পড়া ভরণ পোষণ দিচ্ছি, এই তো তোর জন্য অনেক। দেখ, আর একটা কথা যদি তুই বলছিস না, তাহলে থাপড়ায় কিন্তু গাল লাল করে দেবো। যা যা, মুখটাই নষ্ট। হ্যাঁ বাবু, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, কিন্তু তুই এত রাতে আমার কল দিলি, কি হয়েছে? কোনো সমস্যা? না ভাইয়া, তেমন কোনো সমস্যা না, একটা দরকারি কাজে ফোন দিয়েছি। আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু তোর বাড়ির লোকজন, তোর স্বামী, তোর শাশুড়ি, ননদ, ওদের কি খবর? ওরা জেগে আছে না? ওরা দেখেনি? তারা সবাই ঘুমাচ্ছে ভাইয়া। আচ্ছা, কি কারণ বলতো? কি কারণে কল দিয়েছিস? আসলে ভাইয়া আমার 10-12 হাজার টাকা খুব জরুরি দরকার। কি বলছিস? 12,000 টাকা লাগবে এই সময়? কেন, তোর হাজবেন্ড কি তোকে দিবে না টাকাটা? না ভাইয়া, আমি ওর কাছে চেয়েছিলাম, ও আমাকে বলেছে ওনাকে 1 টাকাও দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এই টাকাটা কেন লাগবে রে তোর? ভাইয়া ওই বিসিএস পরীক্ষার জন্য, যদি আমি এই টাকাটা জমা না দিতে পারি তাহলে হয়তো আমি আর বিসিএস পরীক্ষাটা দিতে পারবো না। কি বলছিস? পরীক্ষার ব্যাপার? আচ্ছা আচ্ছা, আমি যেখান থেকে পারি তোকে টাকা জোগাড় করে দেব, যেভাবে পারি। তাছাড়া এখন আমার আর অন্য কোনো চিন্তা নেই। তুই একটা ভালো শিক্ষায় শিক্ষিত হবি, ভালো পজিশনে যাবি, সেটাই চাই। এরপর থেকে তো আর এই শহরে আমি থাকবো না, আমি অন্য জায়গায় চলে যাব। তোকে সব বলবো বোন, সব বলবো। আমি কালই তোর জন্য টাকা নিয়ে আসবো। আর শোন, আমি কিন্তু তোদের বাড়ির ভিতরে ঢুকবো না, আমি নিজের হাতে তোকে টাকাটা দিয়ে যাব। শেষবারের মতো তোকে দেখে যাব। আমি তোকে আস্তে করে ডাকলে তুই তোদের বাড়ির বাইরে চলে আসিস, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা রাখছি, সাবধানে থাকিস বোন, সাবধানে থাকিস। ঠিক আছে। দেখ, তোর বউ যে কোথায় থাকে আমি কিচ্ছু বুঝি না। দেখো আছে কোথায় হয়। মা, ভাইয়া, তোমরা এখানে? আমি তোমাদেরকে বেডরুমে যে খুঁজে আসলাম, কোথাও পেলাম না। কেন হঠাৎ খুঁজতেছিস কেন? জানো, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? গুড নিউজ? কি গুড নিউজ? মা, আমরা লন্ডন যাচ্ছি। লন্ডন যাচ্ছি মানে? কি বলতেছিস? মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আর শুধু আমি একা যাচ্ছি না, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। শোন, এসব চাপাবাজি বাদ দে, ঠিক আছে? গত কয়েক বছর ধরে আমি লন্ডন যাওয়ার জন্য কত চেষ্টা করতেছি, কোনোভাবেই আমি ভিসা লাগাতে পারলাম না। আর তুই হুট করে এসে বলছিস আমরা 3 জনই নাকি লন্ডন যাচ্ছি। এসব ফানি আলাপ বাদ দে তুই। আরে ভাইয়া, তুমি আগে বোঝার চেষ্টা করো। আমার হাজবেন্ড লন্ডন থাকে, তার সুবাদে আমি যাচ্ছি, আর আমি যাওয়ার পর আমার মাকে নিচ্ছি, আর মার সুবাদে তুমি। তো দেখো ব্যাপারটা কত সুন্দর না? আমরা একজন চাইলে আরেকজনকে নিয়ে যেতে পারছি, তো সবাই চলে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো আমাদের লন্ডন যাওয়া হয়ে যাচ্ছে, মানে এতদিনের ড্রিম, এতদিনের স্বপ্ন সবকিছু পূরণ হয়ে যাচ্ছে মা। ও মাই গড, এটা কি বলছিস মা? আমার না এই দেশে ভালো লাগতেছে না। এটা একটা দেশ হলো, হ্যাঁ? আর লন্ডন যাব, সেই সুন্দর সুন্দর দৃশ্য দেখবো। ওয়াও! মা, লন্ডন যাওয়ার আগে যে এই কাগজে সাইন করতে হবে, মানে আমার হাজবেন্ড এই কাগজগুলো পাঠিয়েছে, এখানে যদি সাইন না করো তাহলে তো যেতে পারবে না। আরে এইসব নিয়ে এত টেনশন করছিস কেন? কোথায় সাইন করতে হবে সেটা বল। আমি দেখিয়ে দিচ্ছি ভাইয়া, এই যে এখানে ধরো, এখানে একটা সাইন করো। আপু
এই যে এখানে একটা করো। আরে দেন আমার কাছে। আরে দাঁড়াও, দিচ্ছি তো, ব্যস্ত হয়েছি কেন? এবার মাকে দাও। এই যে নাও। এই যে মা। লন্ডন যাওয়ার জন্য আরে। বলতে তোমার বোন ভুলে গেছে। লন্ডন বলে কথা, কোথায় করব? এই যে এখানে একটা সিগনেচার করো, ও আচ্ছা আচ্ছা। আর এইখানে একটা। কাজ হয়ে গেছে। ভাইয়া তুমি যে পেপারসটা না পড়ে সাইন করে দিলে। আচ্ছা মা, বলতো ও কি পাগল নাকি? আমার নিজের ছোট বোন আমাকে বলেছে একটা কথা, আমি সেটা অবিশ্বাস করবো? আরে তুই তো পড়েছিস নাকি, তুই পড়লেই হবে। এই শুন না, আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না। আমরা যদি সবাই লন্ডন চলেই যাই, তাহলে তোর বউয়ের কি অবস্থা হবে? ও মা, শিট, তুমি পড়ে আছো ফকিন্নিকে নিয়ে। আরে ও তোমার নামে বউ, ঠিক আছে না? আর তাছাড়া ওকে ছাড়তে গেলে তোমাকে হিউজ পরিমাণ টাকাও দিতে হচ্ছে না, জাস্ট 10 টাকা দিয়ে তাকে বিয়ে করেছে। মুখের উপর 10 টাকা ছুঁড়ে মারবো, কাহিনী শেষ। সাথী, এই সাথী, 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 এই সাথী। ভাইয়া এই ঝড় বৃষ্টির ভিতরে তুমি এখানে কেন আসছো? আরে আমি যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না, তাই ছাতা নিয়ে বেরোতে পারিনি। তাছাড়া তুই টাকা চেয়েছিস, আমি না এসে পারি? আমি পিএসসিতে গিয়েছিলাম, তো বিসিএস এর সবকিছু প্রায় রেডি, শুধুমাত্র টাকাটা জমা দিতে হবে। তাই বলে ঝড় বৃষ্টির ভিতরে আসবে? তোমার যদি এখন জ্বর আসে তখন কি হবে? আমার জ্বর নিয়ে তোকে চিন্তা করতে হবে না। সবচেয়ে বড় কথা, তোকে অনেক বড় হতে হবে। তোর বাড়ির লোকজন কোথায়? তারা সবাই ভিতরে আছে, আমাকে দেখেনি। আচ্ছা শোন, আমি কিন্তু আমি টাকা নিয়ে এসেছি। এই যে এখানে 12,000 টাকা আছে, ধর। ভাইয়া এত টাকা তুমি কোথায় পেয়েছো? মায়ের শেষ স্মৃতিটা বিক্রি করে দিয়েছি, আর বাসাটাও ছেড়ে দিছি। এত ভাড়া দেওয়া আমার পক্ষে এখন আর সম্ভব না। আমি এখন করাইল বস্তিতে গিয়ে উঠেছি, ঢাকায়। যদি কখনো দেখা করতে ইচ্ছে হয় তুই সেখানে আসিস। ভাইয়া তুমি এসব কি বলছো? তুমি তুমি মায়ের শেষ স্মৃতি বিক্রি করে দিয়েছো, তার ভিতরে তুমি বাসা ছেড়ে দিয়েছো, তুমি বস্তিতে থাকবে? আমি আর এই বাড়িতে আসবো না, তোর সাথে আমার দেখা হবে না। তবে জীবনে কখনো যদি অনেক বড় হতে পারিস, আল্লাহ যদি আমাদের দিকে মুখ তুলে তাকায়, তখন এই ভাইকে তুই ওই ঢাকার করাইল বস্তিতে খুঁজে পাবি। ভাইয়া তুমি মায়ের শেষ স্মৃতিটা বিক্রি করে দিলে? আমরা কিভাবে লন্ডনে যাব, কিভাবে সেটেল হবো, সেইটা নিয়ে ভাবো না মা। ওর কথা বাদ দাও তো। ভাই একদম ঠিক বলেছে মা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওকে ডাকতেছি। আর তুমি কি যেন বললে তুমি ঢাকা বস্তিতে গিয়ে থাকবে? মানে মানে আমি আমি আমার ভাইকে আর কোনোদিন দেখতে পাবো না? তুমি তোমার বোনকে একা ফেলে রেখে চলে যাবে? আই বৌমা, আরে মরলে নাকি? আসছি মা। আমি বোন চলে যাই, তোর শাশুড়ি ডাকছে। তুই ভালো থাকিস বোন, তুই ভালো থাকিস। আসছি মা। আসলে আম্মা বাইরে খুব বৃষ্টি হচ্ছিল তো, কাঁঠালের বীজগুলো বারান্দাতে ছিল, তাই এগুলো উপরে রাখতে চেয়েছিলাম। বুঝতে পেরেছি, তুমি যে কাজ করছো, মহাভারত শুদ্ধ করছো, সেই জন্য কাঁঠালের বিচি এইখানে নিয়ে আসতে হয়। ফাজিল, টাকা, এত টাকা? নিশ্চয়ই এই টাকাটা তোমার বোনদের বৌমা চুরি করেছে। হয়তো আমার ব্যাগ থেকে নিয়েছে, নয়তো তোমার ব্যাগ থেকে, আর নয়তো ভাইয়ার পকেট থেকে। একদম ঠিক কথা বলেছিস। না হলে ও এতগুলো টাকা কোথায় পেলো মা? আমি তো বুঝি না। আমি ওকে হাত খরচের জন্য কোনো টাকা দিই না, আর তাছাড়া ও আমার কাছ থেকে কোনো বিষয়ের জন্য টাকাও চায় না। তাই টাকা ওর কাছ থেকে কোথেকে আসলো মা? ওকে ভালো মতো জিজ্ঞেস করো। নিশ্চয়ই আমার পকেট থেকে চুরি করেছে মা, জিজ্ঞেস করো ওকে। আরে গরিব তো, চোরের বাচ্চা চোর,
তোর কত বড় সাহস, তুই আমার আলমারি থেকে টাকা চুরি করেছিস? হ্যাঁ, না না মা, এই টাকাটা আমার ভাই নিয়ে আসছে, এটা 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 আমার টাকা। ও সিরিয়াসলি? তোমার ভাই? তোমার ভাই এতগুলো টাকা তোমাকে দিয়েছে? যে কিনা ফকিন্নি একটা গরিব, নিজেই ঠিক মতো চলতে পারে না, সে আবার তোমাকে এতগুলো টাকা দিয়ে দিয়েছে? এই চুরি করে না আবার বড় বড় কথা বলো না। বিশ্বাস করো, এই টাকাটা আমার আমার ভাই দিয়ে গেছে। কি তুই না এই মাত্র বললি তুই ছাদে কাঁঠালের বিচি শুকাতে দিতে যাচ্ছিস? হ্যাঁ, আমার সাথে মিথ্যা কথা বলিস? হ্যাঁ, আরে বা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? আমি যদি ওর গায়ে হাত তুলি তাহলে নারী নির্যাতন মামলা খাবো। তোমরা দুইজন মিলে তো মারো না। মার ওকে। আর আমি তো পুরুষ মানুষ, আমি তো মারলে পারবো না। বেশি কথা বলিস না, হ্যাঁ? বেশি কথা বলিস। ওঠ, ওঠ। আমার বাচ্চা এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, যা বলছি। এই শোন, এখনো এখানে নির্লজ্জের মতো দাঁড়িয়ে থাকিস না, ঠিক আছে? আমরা ফুল ফ্যামিলি মিলে লন্ডনে শিফট হচ্ছি, আর ওখানেই আমরা থাকতেছি, ঠিক আছে? তোদের মতো ফকিন্নিদের সাথে এক মুহূর্ত চলার কোনো ইচ্ছা নাই। তাই চুপচাপ এই বাসা থেকে বেরিয়ে যা, আর নিজের জায়গা নিজে দেখে যা। যা। কি বলছো তুমি এসব? আমি তোমার বিয়ে করা বউ, আর তুমি আমাকে এই বাড়িতে রাখবে না মানে? আর তুমি আমাকে রেখে কোথায় যাবে বলবে? আমাকে ছেড়ে না। মাই ফুড তোর স্ত্রী। এই শোন, তোকে না মাত্র 10 টাকা কাবিন দিয়ে আমি বিয়ে করেছি। এই 10 টাকা দিতে আমার 10 সেকেন্ডও সময় লাগে না। এত বড় বড় কথা না বলে যেটা বলছি সেটা কর। কাবিনের টাকা তোকে আমি এখনই বুঝে দিচ্ছি। এই টেনে তোর 10 টাকা। তো কাবিনের টাকা তুই বুঝে পেয়েছিস না? এবার চুপচাপ এখান থেকে চলে আসবি। যাও, যা। হা করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, যা, বেরিয়ে যা। কি হলো, যাচ্ছিস না কেন? যা। যাচ্ছে, অবশ্যই চলে যাব। কাবিনের 10 টাকা, তাই না? তোমার কাবিনের 10 টাকা আমি তোমাকে ভিক্ষা দিয়ে গেলাম, আর তোমরা সবাই আমার সাথে চাকরের মতো ব্যবহার করেছো। সবাইকে আমি একটা কথা বলে যাচ্ছি, আমি এই বাড়িতে আবারও ফিরে আসবো, আর সেই দিন আমি এই বাড়ির চাকর অথবা এই বাড়ির বউ না, এই বাড়ির মালিক হয়ে ফিরে আসবো। সেই দিন তোমরা সবাই এই বাড়ির চাকর হবে আর আমি হব মালিক। আর এই যে 10 টাকা, এই 10 টাকার ভর 10 কোটি টাকায় আসবে। সেই দিন তোমরা বুঝবে যে 10 টাকায় বিয়ে করে 10 টাকায় অপমান করার কষ্টটা কি। আরে ছিঁড়া খেতায় শুয়ে কোটি টাকার স্বপ্ন, এই বাড়ির মালকিন হবে। চলো তাহলে লন্ডন যাওয়ার প্রিপারেশন নেই? হ্যাঁ চল, তাড়াতাড়ি চল। সময় হলে দেখা যাবে কে হয় এই বাড়ির মালিক আর কে হয় চাকর। জি আপু, আপনাদের এই পুরো বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আমি যেহেতু এই পুরো বাড়ির মালিক আপনি নিজে, সেজন্য আমি দলিলটা এইভাবে সাজিয়ে নিয়ে আসছি। আপনি পুরো দলিলটা একটু পড়ে তারপর আমাকে দলিলটাতে একটু সাইন করে দিতে পারেন। আর সাথে করে আমি 10 কোটি টাকার একটা চেক নিয়ে আসছি, আপনি চেকটা রিসিভ করে দলিলে সাইন করে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই ঠিক আছে। আচ্ছা, কোথায় সাইন করতে হবে? আপনি এখানে একটা সাইন করে দিন, তারপরে এই পৃষ্ঠাতে এখানে একটা। জি হয়েছে। আর এই যে আপনার 10 কোটি টাকার একটা চেক, এটা একটা বেয়ারার চেক, আপনি ব্যাংকে গেলে ক্যাশ করতে পারবেন। আপনি কি বলছেন? আমি ব্যাংকে যাওয়ার সাথে সাথে মাত্রই টাকা তুলতে পারবো? আচ্ছা, এই যে আপনার দলিলটা নিন। দলিলটা আমি নিব না, এটার যে অরিজিনাল মালিক উনি এসেই আপনার কাছ থেকে দলিলটা নিয়ে যাবে। কি বলছেন? আপনি এই বাড়ির মালিক নন? আপনি এই বাড়ি 10 কোটি টাকা দিয়ে কিনেননি? না না না, এই বাড়িটা আমি কিনিনি। আমার যে মালিক উনি এই জমিটা কিনেছিলেন, আমাকে দায়িত্ব দিয়েছে এই পুরো বাড়িটা কেনার জন্য, তাই আমি কিনে দিয়েছি। আর এই দলিলটা উনি নিজে এসে নিয়ে যাবে। আজকে বিকেলেই আমি ওনাকে নিয়ে আসবো সাথে সাথে। যাক, ভালোই হলো। বিকাল পর্যন্ত যদি আমি সময়টা পাই তাহলে বাকি সবকিছু গোছগাছ করে আমি এখান থেকে চলে যেতে পারবো। আচ্ছা, আমি তাহলে এখন উঠি। ভালো থাকবেন, বিকেলে দেখা হচ্ছে। ইস, কতগুলো টাকা! আমার যে কি খুশি লাগছে, আমি যে কি করব। মারে, শেষ পর্যন্ত বাড়িটা বিক্রি করে দিলি? বাবার দেওয়া তো এখানে একটা শেষ স্মৃতি ছিল, তাই না? আমাদেরকে যেভাবে রাখছিলি আমরা তো ঠিকই ছিলাম,
2টা বছর হয়ে গেল চাকরের মতো আছে, এইভাবেই থাকতাম। বাড়িটা কি না বিক্রি করলে হতো না? আসলে কি জানিস, এই বাড়িতে আমি বউ হয়ে এসেছিলাম। আমার শ্বশুর আমাকে এই বাড়িতে এনে তুলেছিল। এই বাড়িতে তোর বাবার কত স্মৃতি, আর এই বাড়িতে আমি তোরা দুজনের জন্ম দিছি, লালন পালন করছি, বড় করছি। তাই অনেক কষ্ট হইতেছে, অনেক। বল, একটা কথা বলবো রাখবি? শোন না, তুই তো এই বাড়িটা তো বিক্রি করে দিয়েছিস, তাই না? যাদের কাছে এই বাড়িটা বিক্রি করে দিয়েছিস তাদেরকে একটু একটু রিকোয়েস্ট করে বলবি যেন আমাদেরকে কাজের লোক হিসাবে এই বাসায় রেখে দেয়। সমস্যা নেই, আমাকে ভাই পরিচয় আর মাকে মা, কোনো পরিচয় আমাদের দিতে হবে না। শুধুমাত্র চাকর হিসেবে যদি এই বাড়িটাতে থাকতে পারতাম তাহলে আমাদের একটু শান্তি হতো রে। আরে মা, এই বুড়ো বয়সে আমি কোথায় যাব, কার কাছে যাব? আমাদেরকে তুই একটু দয়া কর, একটু দয়া কর মা। ঠিক আছে, আমি এইটুকু না হয় চেষ্টা করব, বলে দেখি উনি এই চাকরদেরকে এই বাড়িতে রাখে কিনা। আচ্ছা বোন, আমাকে একটা কথা বলতো, আমি তো তোর ভাই, আপন ভাই, তা তোর মা, আমাদের সাথে তুই বেইমানি করতে পারলি? এত বড় প্রতারণা করতে পারলি? কিভাবে করলি এটা বলতো আমাকে? সব ভুলে গেছো? এখন সব দোষ আমার, তাই না? তোমরা তো কোনো কিছুই করনি, তুমিও তো তোমার বউর উপর অনেক অত্যাচার করেছো, এখন সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। এখন বোঝো ঠেলা। আসলে সব দোষ আমার না। 10 টাকার কাবিন দিয়ে যে মেয়েকে বিয়ে করেছিল তার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছে, সেটারই ফল এখন আমাদের ভোগ করতে হচ্ছে। ঠিক বলেছিস বাবা, ওর অভিশাপে তুই আমি চলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমার বস চলে আসবে, আর এসে উনি দলিলটা বুঝে নেবেন। হ্যাঁ, তা নয়, ঠিক আছে। আচ্ছা শুনুন না, এনারা হচ্ছে আমার এই বাড়ির পুরনো চাকর বাকর। আপনি একটু দেখুন না, যদি পারেন আপনার বসকে ম্যানেজ করে এদেরকে রেখে দিতে। হ্যাঁ ভাই, আমরা এই বাড়িতে প্রায় 4 বছর যাবত কাজ করছি। আমরা অনেক পুরনো চাকর, বিশ্বাসের সহিতই কিন্তু ম্যাডামের কাজগুলো করছি। আর তাছাড়া আমরাও আর চাচ্ছি না যে অন্য কোথাও যাই। তাই বলছিলাম কি, আপনার যে বস আছে যে এই বাড়িটা কিনেছে, ওনার কাছে একটু রিকোয়েস্ট করে বলবেন যেন আমাদেরকে এই বাড়িতে চাকরের কাজে রাখেন। হ্যাঁ বাবা, দেখুন আমি এই বয়সে কোথায় যাব, কার কাছে যাব? আমার যাওয়ার জায়গা বলতে কিচ্ছু নেই। আপনি একটু বলুন না, আমাদের জন্য চেষ্টা করুন। দেখুন, এই ব্যাপারটা নিয়ে আমি আসলে কিছু বলতে পারবো না। আমার বস কিছুক্ষণের মধ্যে চলে আসবে, উনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আচ্ছা আপনার বস কোথায়? উনি কখন আসবেন? কতক্ষণ ধরে আমি ওনার জন্য ওয়েট করে বসে আছি বলুন তো? উনি এখনই চলে আসবে। ওই যে ম্যাম চলে আসে। ম্যাম একটু এদিকে আসুন। এই যে উনি হচ্ছে আমার ম্যাডাম। ভাবি তুমি? বৌমা? ওয়েট, ভাবি, বৌমা, সাথী। অ্যাকচুয়ালি আপনারা আমাকে কিভাবে চিনেন? আমি তো আপনাদের ঠিক চিনলাম না। সাথী, তুমি সব কি বলতেছো? আমি তোমার স্বামী, তুমি আমাকে চিনতে পারতেছো না? বৌমা, তুমি আমারই চিনতে পারতেছো না? আমি তোমার শাশুড়ি। আপনাদের সাথে তো আমার সম্পর্ক সেই দিনই শেষ হয়ে গিয়েছিল, যেই দিন এই 10 টাকার কাবিনের মেয়েকে 10 টাকা ছুরি মেরে বলেছিলেন আমার সাথে আর আপনাদের কোনো সম্পর্ক নেই। তো এখন কোথা থেকে আসছেন ওয়াইফ, বৌমা আর ভাবির অধিকার খাটাতে? যাক বাবা, আমি এসব ঝামেলার মধ্যে নাই। আপনারা একটা কাজ করুন, আপনাদের দলিল বুঝে নিন, আর আমার যে পাওনা টাকাটা এটা আমি ক্যাশ করে নিয়ে যাবো। ধরুন। বাই দ্য ওয়ে, এই সম্পত্তি তুমি আমাকে কিভাবে বুঝিয়ে দিবে? এই সম্পত্তির আসল মালিক তো তোমার মা আর তোমার ভাই, তাহলে তুমি কিভাবে বুঝিয়ে দিবে? আমি বলতেছি বৌমা, এই যে আমার কুলাঙ্গার মেয়ে, আমারে তোমার স্বামীরে বিদেশে নেওয়ার নাম কইরা সবকিছু লেখা নিছে। এখন ও বিক্রি করে আবার বিদেশ চলে যাইতেছে। হ্যাঁ, আমার বোন, এই বোনই আমাদের দুইজনেরই সর্বনাশ করেছে।
যেদিন তোমাকে এই বাড়ি থেকে বের করে দিন সেদিন আমার বোন এসে একটা কাগজ আমাদের কাছ থেকে সিগনেচার করিয়ে নেয়, বলে আমাদেরকে লন্ডন নিয়ে যাবে। আর লন্ডন যাওয়া তো আমার একটা স্বপ্ন ছিল, আমিও কোনো কিছু না দেখে সিগনেচার করে দিই আর মাকেও বলি সিগনেচার করার জন্য। কিন্তু পরে জানতে পারি যে সেটা জমির দলিল ছিল, যেটা আমাদের কাছ থেকে জালিয়াতি করে নিয়েছে। হ্যাঁ বৌমা, আমার মেয়ে আমাদের সাথে সিটিং করছে, আমাদের রাস্তায় নামাইছে। প্রতারণা আপনি করেছেন আমার বোনের সাথে, আর আপনার সাথে প্রতারণা করেছে আপনার মেয়ে। আপনি যেমন আমার বোনকে অত্যাচার করেছেন, আপনার ছেলে যেমন আমার বোনকে অত্যাচার করেছে, তার ঠিক অপোজিট আপনার বোন, আপনার মেয়ে আপনার সাথে প্রতারণা করেছে। এটা কি জানেন? এটা পাপের ফল। দুনিয়ার পাপ দুনিয়াতেই ফল ভুগতে হয়, সেটাই হচ্ছে আপনাদের সাথে। তবে হ্যাঁ, উনি যেমন আপনাদের সাথে প্রতারণা করেছেন, তেমনি একটা প্রতারণা ওনার সাথে হয়েছে। মানে আমার সঙ্গে কি প্রতারণা হয়েছে? হ্যাঁ, প্রতারণা একটা ওনার সাথে হয়েছে। এই যে আপনি তো 10 কোটি টাকায় আমার বোনের কাছে প্রপার্টি সব সেল করে দিয়েছেন, তাই না? প্রপার্টি আমার বোনের নামে হয়েছে কারণ দলিলটা আসল, কিন্তু যে টাকাটা আপনার হাতে গিয়েছে না, ওই চেকটা নকল। আপনাকে একটা নকল চেক দিয়ে পুরো প্রপার্টিটা আমার বোনের নামে করা হয়েছে। ইচ্ছে করেই করা হয়েছে যাতে আপনারা শাস্তিটা ঠিক মতো পান। আপনাদেরকে খুব ভালো মানুষ মনে করেছিলাম। আমার ভাই আপনাদেরকে ভালো মানুষ মনে করে আপনাদের হাতে আমাকে তুলে দিয়েছিল, আর আপনারা আমার সাথে কি করলেন? একটা গরিব ঘরের মেয়ে পেয়ে আমার উপরে অত্যাচার করলেন। আমাকে কখনো বউ হিসাবে মেনে নেননি, সবসময় এই বাড়ির চাকর বানিয়ে রেখেছিলেন। আমি ভুলিনি সেই দিনের কথা। আমি সব অত্যাচার মুখ বুজে সহ্য করছিলাম, শুধুমাত্র ভেবেছিলাম হয়তো আপনারা আপনাদের ভুল বুঝতে পারবেন, আপনারা হয়তো একদিন মানুষের মতো মানুষ হবেন, আমি হয়তো এই সমস্ত কষ্ট ভুলে একদিন সুখের দেখা পাবো। কিন্তু না, আপনারা লাস্ট পর্যন্ত আমাকে এই বাসা থেকে বের করে দিয়েছিলেন। মনে পড়ে সেদিনের কথা? ভালো করে মনে করে দেখো আমার সাথে কি করেছিলেন। আচ্ছা, পুরোনো কথা মনে করে লাভ নেই। আপনারা যাকে পিএস মনে করছেন তিনি পিএস নন, তিনি হচ্ছেন পুলিশ অফিসার অনিক সাহেব। জি। ইনাকে সবার আগে গ্রেফতার করুন। প্রতারণার দায়ে তাকে এক্ষুনি জেলে নিয়ে যান। আপনি এখনই আমার সাথে থানায় চলবেন, চলুন। মা, দেখেছো আমার বউ একদম সঠিক কাজ করেছে। তার মানে তুমি আমাদেরকে মাফ করে দিয়েছো, তাই না? তা না হলে তো ওকে আর পুলিশের হাতে দিতে না। তাহলে এখন থেকে এই বাড়িতে আমরা থাকতে পারবো মা। হ্যাঁ বাবা, আজ থেকে আমরা এই বাড়িতেই থাকবো। কখন বললাম যে আমি আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি? কেবলমাত্র তারটা শেষ, কিন্তু আপনাদেরটা এখনো শেষ হয়নি। আপনারাও আপনাদের শাস্তির সাজা পাবেন। এই যে আমি আপনার মেয়ের বয়সী, আমি আপনাকে মা ডাকতাম, মা, আর সেই আপনি মা হয়ে আমার গায়ে হাত তুলেছিলেন। আমি সেই দিনের কথা বলিনি। আর এই যে বিশ্বাসঘাতক বেঈমান কোথাকার, আমি ভেবেছিলাম তুমি আমার ভালো একজন স্বামী, কিন্তু না, আমি তোমাকে আমার বিপদের সময় পাশে পাইনি। আমার প্রত্যেকটা বিপদের কারণ ছিলে তুমি, আমার প্রত্যেকটা বিপদ তোমার কারণে হয়েছিল। আর আজকে না তুমি আমার কাছ থেকে ক্ষমা আশা করছো? কিভাবে সম্ভব? তা কিভাবে সম্ভব? তুমি তোমার বিচারটা করো। অনিক সাহেব, যার যার শাস্তি তাকে বুঝিয়ে দিন। তা তো অবশ্যই ম্যাডাম। দিন দলিলটা দিন ম্যাডাম। এই যে আপনাদের, চলুন আমার সাথে, চলুন ম্যাডাম। আসলে আমি বলছি কি, ওদের এত বড় শাস্তিটা না দিলেও পারতি। তাদের শাস্তি আমি কোথায় দিলাম? এটা তো তাদের পাপের ফল। যাই হোক, কিছুদিন পরে জেল থেকে যখন বের হবে, তখন যদি শুধরিয়ে যায়, তখন ভেবে দেখবে যে সংসারটা আবার করা যায় কিনা। ঠিক আছে, বস তুই। এটা রাখো, আমি